আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজকের খবরগুলোতে দেশের শিল্প উৎপাদনের হ্রাস, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক চিন্তাভাবনা, নির্বাচনী জোট গঠনের তৎপরতা, ভোটে বাধার শঙ্কা, ব্যাংকিং সেক্টরে সংকট, সাবেক কর্মকর্তাদের জেরা, মানবতাবিরোধী অপরাধের চার্জশিটের প্রভাব, গ্রেনেড হামলা মামলার রায় এবং সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এসব খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কি ঘটছে দেশে। চলুন শুরু করি প্রথম খবর দিয়ে। বণিক বার্তার প্রধান খবর হলো, শিল্পের উৎপাদন এখন 2024 সালের জুলাইয়ের স্তরে নেমে এসেছে। এখানে বলা হয়েছে যে চলতি বছরের জুন মাসের শেষে দেশের বৃহৎ শিল্পের উৎপাদন সূচক দাঁড়িয়েছে 202.39 পয়েন্টে, যা গত বছরের জুলাই মাসের 203.33 পয়েন্টের চেয়ে কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে গত এক বছরে এই সূচকে কখনো ঊর্ধ্বমুখী আবার কখনো নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, এবং জুলাই অভ্যুত্থানের কারণে তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক স্থবিরতা এত বড় প্রভাব ফেলেছে, শিল্প উদ্যোক্তারা বলছেন গ্যাস সংকট এবং যুক্তরাষ্ট্রের ট্যারিফ ইস্যুর মতো বিষয়গুলো এই হ্রাসের জন্য দায়ী। আর অর্থনীতিবিদরা মনে করেন মূল্যস্ফীতির চাপে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবং সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা এতে ভূমিকা রেখেছে। এই খবরটা সত্যিই চিন্তার, কারণ শিল্প খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। এবার চলুন রাজনৈতিক খবরের দিকে যাই। প্রথম আলোর প্রধান খবর, উচ্চ কক্ষে পিআর নিয়ে গণভোটের চিন্তা। এতে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নে কিছু ক্ষেত্রে গণভোট, কিছু ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশের মতো একাধিক বিকল্প চিন্তা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিশেষ করে সংসদের উচ্চ কক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রশ্নে গণভোটের সুপারিশ বিবেচনা করছে। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাবগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশ দিয়ে বাস্তবায়নের পরামর্শ আছে, এবং রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে এটি চূড়ান্ত হবে। আগামী সপ্তাহে সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি একসঙ্গে পাঠানো হবে। যদিও বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ হবে না, এবং অঙ্গীকার পরিবর্তন আসছে। এই ধরনের চিন্তাভাবনা রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। দেখা যাক কি হয়। এই সনদ নিয়ে আরো খবরে আছে সমকালের প্রথম পাতার শিরোনাম, নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন হিসাবে গণ্য হবে বিএনপি। এতে বলা হয়েছে যে বিএনপি ঐক্যমত্য কমিশনকে চিঠি দিয়ে মতামত জানিয়েছে যে নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না। পরবর্তী সংসদে গঠিত সরকার 2 বছরে সংবিধান সংস্কার করবে, এবং সনদে সব দল এই অঙ্গীকার করবে। তারা বলছে নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয়, হিসাবে গণ্য হবে, এবং সংবিধান সংশোধনের প্রয়োজন নেই এমন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দিয়ে করতে পারে। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সনদের স্বপ্নদ্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে, এবং তার বক্তব্য 3 বার উদ্ধৃত হয়েছে যে ঐক্যমত প্রাপ্ত সংস্কারগুলোই সনদে থাকবে এবং অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন শুরু করবে। কমিশনের সভায় সনদের খসড়া চূড়ান্ত হয়নি। রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হবে এবং সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রাখা হবে। বিএনপির এই অবস্থানটা খুবই স্পষ্ট। এখন অন্য দলগুলো কি বলে সেটা দেখার। এবার মানব জমিনের দিকে যাই। মানব জমিনের প্রধান শিরোনাম, বিএনপি বিরোধী জোটের নানা তৎপরতা। এতে বলা হয়েছে যে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যাচ্ছে, নয়া মেরুকরণ হচ্ছে, এবং দলগুলো কৌশল সাজাচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলো ইতিবাচকভাবে এগোচ্ছে, কিন্তু জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল আগে সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে চায়, আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা অংশ নেবে। তারা বিএনপি বিরোধী বড় জোট গঠনের চিন্তা করছে। জামায়াত ইসলামী দলগুলো নিয়ে জোট করার উদ্যোগ নিয়েছে, যা নির্বাচনে বিএনপি বিরোধিতা হতে পারে, এবং এনসিপি সহ অন্যদের সঙ্গে বোঝাপড়া হতে পারে। এই তৎপরতা নির্বাচনী মাঠকে আরো জমজমাট করবে বলে মনে হয়। এই নির্বাচন নিয়ে আরো শঙ্কার খবর দেশ রূপান্তরের প্রথম পাতা শিরোনাম, ভোটে বাধার সংখ্যা সতর্ক সবাই। এতে বলা হয়েছে যে বিএনপি বারবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার নির্বাচনে বাধার আশঙ্কা প্রকাশ করে দলগুলোকে সতর্ক করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা হালকাভাবে নেওয়া যাবে না, কারণ তার কাছে হয়তো কোনো তথ্য আছে, এবং জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতি নিয়ে বিরোধ বাধা সৃষ্টি করতে পারে। এক শীর্ষ নেতা বলেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত ব্যাখ্যা এবং সমাধানে উদ্যোগ নেওয়া উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, যদিও বিএনপির সালাউদ্দিন আহমেদ আশঙ্কা দেখছেন যে, এবং বলছেন সবাই ঐক্যমতে আসবে। জামায়াতের হামিদুর রহমান আজাদ বলেছেন সংস্কার না করে নির্বাচনের সময় ঘোষণা, সনদের আইনি ভিত্তি না দেওয়া, পিআর না করা বাধা। এই সংখ্যাগুলো সত্যি হলে নির্বাচনী পরিবেশটা কঠিন হয়ে যাবে।
এবার অর্থনৈতিক খবরে যাই নয়াদিগন্তে। নয়াদিগন্তের প্রথম পাতা শিরোনাম আমদানিকারকদের ত্রাহি অবস্থা। এতে বলা হয়েছে একীভূতকরণের উদ্যোগ নেওয়া 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের ত্রাহি ত্রাহি অবস্থা। এই যে কেন্দ্রীয় অর্থ যোগান দেওয়া সত্ত্বেও নগদ টাকার সংকট মিটছে না এবং ব্যাংক আর গ্রাহকদের মধ্যে বচসা চলছে। বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে এই 5 ব্যাংকে একত্রীকরণ উদ্যোগ নিয়েছে, যা শেষ পর্যায়ে চলে এসেছে এবং গতকাল শুনানি শেষ হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক স্বাগত জানালেও এক্সিম এবং সোশ্যালি ব্যাংক আপত্তি জানিয়েছে, বলেছে তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং সময় চায়। ব্যাংকিং সেক্টরের এই সংকটটা আমানতকারীদের জন্য সত্যিই কষ্টের। এবার বিচারিক খবরে আজকের পত্রিকার প্রথম পাতা শিরোনাম আসাদুজ্জামানের বৈঠক হতো চেইন অফ কমান্ড ভেঙে। এতে বলা হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় চেইন অফ কমান্ড ভেঙে বৈঠক হতো, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জানানো হতো না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল জেরায় মিস্টার মামুন বলেন, অধস্তনরা নিষেধ সত্ত্বেও যেতেন এবং আমি দায়িত্ব অবহেলা করছি, এই কারণে দোষ স্বীকার করছি। তিনি চাকরির মেয়াদ শেষে দ্বিতীয়বার আইজিপি হতে অনাগ্রহ দেখিয়েছেন এবং মুখ্য সচিবকে জানিয়েছিলেন। জবানবন্দিতে বলেন, সালমান এফ রহমান ফোন করে আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদনের বিলম্বের কারণ জানতে চেয়েছিলেন। এই জেরাগুলো পুরনো ঘটনাগুলোকে নতুন করে আলোয় এনেছে। এই ট্রাইব্যুনাল নিয়ে আরো খবর কালের কণ্ঠের প্রধান খবর, চার্জশিট হলেই ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরিও। এতে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট গঠন হলে তিনি জনপ্রতিনিধি বা সরকারি পদে থাকতে পারবেন না। এই নতুন ধারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দাখিল হয়েছে, যা তাদের নির্বাচনে অযোগ্য করবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না এবং ফেরারি আসামিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে প্রস্তাব আছে। এই পরিবর্তনটা রাজনৈতিক মাঠে বড় প্রভাব পড়বে। এবার ইংরেজি দৈনিক নিউজের প্রধান শিরোনাম, এতে বলা হয়েছে যে 2004 সালের 21 অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ 49 জনকে খালাস দিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রেখেছে। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে গতকাল এই রায় দেওয়া হয়েছে। খালাস বহাল রাখলেও হাইকোর্টের পর্যবেক্ষণের এক অংশ সংশোধন করা হয়েছে, যেখানে সঠিক তদন্তের কথা বলা হয়েছিল তা বাদ দেওয়া হয়েছে। এই মামলায় 24 জন নিহত এবং শেখ হাসিনা সহ অনেকে আহত হয়েছিলেন। 2018 সালে ট্রাইব্যুনাল 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক সহ 18 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে কারাদণ্ড দিয়েছিল, কিন্তু তারেকের অনুপস্থিতিতে বিচার হয়েছে, কারণ তিনি 2008 থেকে লন্ডনে আছেন। এই রায়টা অনেকের জন্য স্বস্তির কিন্তু বিতর্কিত। সবশেষে যুগান্তরের প্রথম পাতা শিরোনাম, সংসদের 46টি আসনের সীমানায় পরিবর্তন। এতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন গতকাল সন্ধ্যায় 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে, যাতে 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি কমেছে। এই নতুন সীমানায় আগামী নির্বাচন হবে এবং গত 3 নির্বাচনের তুলনায় এবার বেশি পরিবর্তন, যেমন 2014-এ 40টি, 2018-এ 25টি এবং সর্বশেষ 10টি পরিবর্তন হয়েছিল। এই পরিবর্তন নির্বাচনী কৌশলে প্রভাব ফেলবে নিশ্চয়ই। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।